2018 সাল উড়িষ্যার বলাঙ্গীর জেলার অন্তর্গত পাঠানগড় এলাকায় সাহু পরিবার বসবাস করত। এই পরিবারের প্রধান ছিলেন রবীন্দ্র কুমার সাহু, যিনি পাঠানগড়ে অবস্থিত জওহরলাল নেহরু কলেজের অধ্যাপক ছিলেন। তার স্ত্রী সংযুক্তা সাহু ছিলেন জ্যোতি বিকাশ কলেজের অধ্যক্ষ। তাদের ছেলে সৌম্যশেখর ব্যাঙ্গালোরে একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন, আর মেয়ে কাজাকস্তানে পড়াশুনো করছিলেন। সেই সময় তাদের বৃদ্ধা মা জেমামণি সাহু পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। ভাইয়ের বিয়েতে যোগ দিতে কাজাকস্তান থেকে তার বোনও বাড়িতে এসেছিলেন। তবে 2018 সালের 18 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সৌম্যশেখরের বিয়ে সোনুপুর এলাকার রিমার সঙ্গে সম্পন্ন হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের মাত্র 5 দিন পর অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2018 সালে সৌম্যশেখরের বোন, যিনি কাজাকস্তান থেকে বিয়েতে অংশ নিতে এসেছিলেন, তিনি আবার কাজাকস্তানে ফিরে যাচ্ছিলেন। তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে তার বাবা রবীন্দ্র কুমার সাহু দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে গিয়েছিলেন। এদিকে তার মা সংযুক্তা সাহু কলেজে গিয়েছিলেন। সৌম্যশেখরের মা সংযুক্তা সাহু তখন তার দায়িত্ব পালন করতে কলেজে চলে গিয়েছিলেন। অর্থাৎ বাড়িতে তখন শুধুমাত্র সৌম্যশেখর ও তার স্ত্রী রিমা এবং তার 85 বছর বয়সী ঠাকুমা জেমামণি সাহু উপস্থিত ছিলেন। সময় তখন দুপুর 12:45। সৌম্য এবং রিমা রান্নাঘরে কথা বলছিলেন। তারা খাবারের জন্য বেগুন এবং ডাল রান্না করার পরিকল্পনা করছিলেন, কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ সৌম্য গেটের কড়া নাড়ার শব্দ শুনতে পান। তিনি দরজা খুলে দেখেন এক ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, যার হাতে সৌম্যশেখরের নামে একটি পার্সেল ছিল। পার্সেলের উপরে একটি পুরনো স্টিকার লাগানো ছিল, যেখানে লেখা ছিল যে এটি এস.কে. সিনহা নামে একজন ব্যক্তি রায়পুর থেকে পাঠিয়েছেন, যা উড়িষ্যার পাঠানগড় থেকে প্রায় 230 কিলোমিটার দূরে। পার্সেলটি সবুজ কাগজে মোড়ানো ছিল, যার থেকে একটি সাদা সুতো বাইরে বেরিয়েছিল। ঠিক তখনই তার ঠাকুমা জেমামণি সাহু পার্সেলটি দেখার জন্য পিছন থেকে এগিয়ে আসেন। সৌম্য তার স্ত্রী রেমাকে বলল, আমার মনে হয় এটা বিয়ের উপহার হতে পারে, কিন্তু পাঠিয়েছে কে? আমি তো রায়পুরে কাউকে চিনি না। কথাবার্তার মাঝেই সৌম্য পার্সেলটি খোলার চেষ্টা করছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি সুতাটি ধরে টান দিলেন। তখনই রান্নাঘরে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে চারপাশ আলোকিত হয়ে ওঠে এবং প্রচণ্ড শব্দে পুরো বাড়িটি কেঁপে ওঠে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে 3 জনই এদিক ওদিক ছিটকে পড়েন। তাদের শরীর থেকে দ্রুত রক্তপাত হতে থাকে। বিস্ফোরণের ফলে ছাদের প্লাস্টার ফেটে যায়, ওয়াটার পিউরিফায়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, জানালার কাঁচ অনেক দূর ছড়িয়ে পড়ে। 3 জনই ব্যথায় ছটপট করতে থাকেন। তাদের শরীর থেকে বের হওয়া রক্ত পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ঠাকুমা জেমামণি সাহু আগুনের শিখায় ঝলসে যান। সৌম্যশেখর অজ্ঞান হওয়ার আগে কাতর স্বরে বলতে থাকেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। এটিই ছিল রিমা, যা শেষবার তার স্বামীর মুখ থেকে শুনেছিলেন। আগুনে রিমার মুখ এবং হাত পুড়ে যায়। তার ফুসফুসে ধোঁয়া প্রবেশ করায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধ্বংস হওয়া টুকরো রিমার চোখেও ঢুকে গিয়েছিল, ফলে তার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল। তবে রিমা হাল ছেড়ে দেননি।
ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে শোবার ঘর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। তিনি সেখানে গিয়ে শাশুড়ি সংযুক্তা সাহুকে ফোন করার চেষ্টা করেন, যিনি তখন কলেজে ছিলেন, কিন্তু ফোন করার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এদিকে বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতে থাকেন এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করছিলেন, সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটেছে। কিন্তু বাড়ির ভয়াবহ অবস্থা দেখে সবাই অবাক হয়ে যান। প্রতিবেশীদের অবস্থাও খারাপ হতে থাকে। এরপর তারা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে ফোন করে। অস্থির প্রতিবেশীরা দ্রুত আহতদের উদ্ধার করে বাইরে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সৌম্যশেখর এবং তার ঠাকুমা জেমামণি সাহুর মৃত্যু হয়। আসলে তারা দুজনেই 90% পুড়ে গিয়েছিলেন, কিন্তু রিমা 40% পুড়ে যাওয়ায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ওয়ার্ডে রিমার চিকিৎসা শুরু হয়, তবে তার অবস্থা সংকটজনক ছিল। পুরো পরিবার রিমার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। এদিকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে জানতে পারে যে ঘটনাটি কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়নি। ফলে তারা বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডেকে পাঠায়। যখন বোমা স্কোয়াড দলের সদস্যরা রান্নাঘরে প্রবেশ করেন, তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এটি একটি বোমা বিস্ফোরণ, কারণ রান্নাঘরে স্পষ্টভাবে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখন পুলিশের কাছে নিশ্চিত হয়ে যায় যে এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই বাড়িতে বোমা এলো কী করে? দুর্ভাগ্যবশত যারা এই সম্পর্কে কিছু জানতেন বা বলার মতো অবস্থায় ছিলেন, তারা আর বেঁচে নেই। অর্থাৎ পুলিশ তদন্তের সময় ভুল করে সংবাদ মাধ্যমের সামনে পার্সেলের উপরে লেখা নাম প্রকাশ করে ফেলে। এই তথ্য ফাঁস হওয়ার ফলে সংবাদ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় এবং তদন্ত প্রক্রিয়া কিছুটা বাধার সৃষ্টি হয়। এরপর পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে যে পার্সেলটি এসকে সিনহা নামে একজন ব্যক্তি পাঠিয়েছেন, যিনি ঠিকানায় উল্লেখিত স্থান থেকে প্রেরণ করেছেন বলে কুরিয়ার কোম্পানি জানিয়েছিল। তবে যখন পুলিশ আরও গভীরভাবে তদন্ত করে, তখন তারা জানতে পারে যে নাম ও ঠিকানা দুটোই ভুয়া। এতে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে শুরু করে। ফুটেজে দেখা যায় যে পার্সেল পাঠানো ব্যক্তি মুখোশধারী ছিলেন, যা তদন্তকে আরও জটিল করে তোলে। এরপর পুলিশ কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জানতে পারে যে পার্সেলটি পাঠানোর জন্য ব্যবহার করা মোবাইল নম্বরও ভুয়া ছিল। এই ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি তদন্ত সম্পর্কে সতর্ক হয়ে যায়, ফলে পুলিশকে নতুন কৌশলে তদন্ত চালাতে হয়। ধাপে ধাপে তদন্ত এগিয়ে চলে এবং পুলিশ নিশ্চিত হয় যে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এসকে সিনহা নামটি সঠিক না হওয়ার কারণে পুলিশ একটি বড় ভুল করেছিল, যা পরবর্তী সময়ে এই কেস সমাধান করতে একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়। আসল অপরাধীর নাম মিডিয়ার সামনে ভুলভাবে প্রচারিত হয়, পুরো উড়িষ্যা জুড়ে এটি ছড়িয়ে পড়ে এবং পুলিশও এতে কোনো মনোযোগ দেয়নি। পুলিশ তদন্ত চালিয়ে গেলে তারা জানতে পারে যে স্কাই কিং কুরিয়ার ব্রাঞ্চে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এরপর পুলিশ শিখর সাহুর বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে তদন্ত চালায়। শিখর সাহুর মা সংযুক্তা সাহু জানিয়েছিলেন যে তাদের কারোর সাথে কোনো শত্রুতা বা কোনো মনোমালিন্য ছিল না।
তবে তিনি বলেছিলেন যে তার কলেজে ইংরেজির একজন অধ্যাপক পঞ্চিলাল মেহের এর সাথে তার কিছু তর্ক বিতর্ক হয়েছিল। পঞ্চিলাল মেহের কলেজের প্রিন্সিপাল ছিলেন। তবে এই ঘটনাটি ঘটানোর 5 মাস আগে তাকে সরিয়ে দিয়ে শিখরের মা সংযুক্তাকে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করা হয়। সংযুক্তা সাহু বলেছিলেন যে তাদের কারো সাথে এত বড় শত্রুতা ছিল না যে কেউ তাদের বোমা দিয়ে হত্যা করতে পারে। তার মতে পঞ্চিলাল মেহেরের সাথে যে তর্ক বিতর্ক হয়েছিল তা একটি ছোট বিষয় ছিল, কিন্তু পুলিশ এটিকে ছোট করে দেখেনি। পুলিশ পঞ্চিলাল মেহেরের সাথে জিজ্ঞাসাবাদ করেছিল, তবে তাতে কিছু পাওয়া যায়নি, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ জানতে পারে যে এই ঘটনাটির কিছু মাস আগে যখন শিখর তার স্ত্রী রিমার সাথে ফোনে কথা বলছিল, তখন শিখরের ফোনে একটি কল আসে। শিখর রিমাকে ফোন হোল্ডে রেখে কলটি গ্রহণ করে। অপর প্রান্ত থেকে একজন অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেছিল, তোমাকে রিমার সাথে বিয়ে করা উচিত হয়নি, এবং যদি তুমি তাকে বিয়ে করো তবে এটা তোমার জন্য ভালো হবে না। এরপর ফোনটি কেটে যায়। শিখর এই ঘটনা রিমাকে বলেছিল, কিন্তু রিমা এই কলের উৎস জানতেন না। তবে সেই ব্যক্তি আর কখনো ফোন করেনি, তাই তারা দুজনেও ধীরে ধীরে একথা ভুলে গিয়েছিল। পুলিশ এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিল এবং তারা সেই ফোন নম্বরে তদন্ত শুরু করে। ফোন করা ব্যক্তিকে খুঁজে বের করা হয়েছিল এবং তার থেকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল যে সে রিমাকে একতরফা ভালোবাসত। সে জানিয়েছিল, আমি শিখরকে ফোনে হুমকি দিয়েছিলাম কারণ আমি চাইনি যে সে রিমাকে বিয়ে করুক, তবে আমি বোমা বিস্ফোরণ পরিকল্পনা করতে বা কাউকে হত্যা করার মতো সাহসী নয় এবং আমি এমন কিছু করিনি। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে পারেনি এবং তাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তবে সে বারবার একই কথা বলেছিল, আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। এরপর পুলিশ তার পলিগ্রাফ টেস্ট বা লাইভ ডিটেক্টর টেস্ট করায়, যেখানে জানা যায় যে সে মিথ্যা বলছে না। তাই পুলিশ তাকে ছেড়ে দেয়। এভাবে 3 সপ্তাহ চলে যায়। পুলিশ শিখরের বন্ধু, পরিবার, প্রতিবেশী, স্কাই কিং কুরিয়ার অফিসের ডেলিভারি বয় সহ 100 জনেরও বেশি লোকের সাথে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি। এর ফলে তদন্তর গতি কমে যায়। এরপর উড়িষ্যা সরকার এই মামলার তদন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। যেমনই এই কেস ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছিল, ক্রাইম ব্রাঞ্চ সন্দেহভাজনদের পুনরায় তদন্ত শুরু করে। যেহেতু সেই কুরিয়ার অফিসের ভিতরে এবং বাইরে কোনো সিসিটিভি ছিল না, তাই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সেই এলাকায় থাকা প্রায় 250টি সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু তবুও কোনো সূত্র পাওয়া যায়নি। তবে হঠাৎ 4 এপ্রিল 2018 সালে বলাঙ্গীর পুলিশ একটি চিঠি পায়, যাতে লেখা ছিল পার্সেল এসকে সিনহা নামে পাঠানো হয়েছিল, কিন্তু আর কে শর্মা নামে রায়পুরে 3 জন এই ষড়যন্ত্রে জড়িত ছিল। এই বিস্ফোরণের কারণ শিখর শেটারের বিশ্বাসঘাতকতা, যিনি কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। সেই চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ লাইন ছিল, অনুগ্রহ করে নির্দোষ মানুষদের সন্দেহভাজন হিসাবে ধরে অনর্থক প্রশ্ন করে তাদের কষ্ট দেবেন না। এই চিঠিটি পড়ে বলাঙ্গার পুলিশ দ্রুত তার একটি কপি তৈরি করে ক্রাইম ব্রাঞ্চের প্রধান অরুণ ভোজকে পাঠিয়ে দেয়। অরুণ ভোজ সেই চিঠিটি একাধিকবার পড়েন এবং ভাবতে থাকেন যে যিনি এই চিঠিটি পাঠিয়েছেন তিনি হয়তো সেই পার্সেলও পাঠিয়েছিলেন, কারণ পুলিশ ভুল করে যে নাম এসকে সিনহা বলেছিল সেটা তো কেউ জানতো না। যদিও পুলিশ কর্তৃপক্ষ থেকে ভুলভাবে দেওয়া নাম আর কে শর্মাকে
অপরাধী হিসাবে মনে করেছিল। এরপর ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সেই চিঠিটি ফরেনসিক ল্যাবে পাঠায়, কিন্তু চিঠিটি 250 কিলোমিটার দূর থেকে অনেক মানুষের হাতে ঘুরে এসেছে, তাই ফরেনসিক পরীক্ষায় সঠিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তবে তারপর পুলিশ ভাবল, কেননা এই চিঠিটি শিখর সাহুর পরিবারের লোকদের দেখানো হোক, হয়তো তারা এই হাতের লেখাটি চেনেন। এরপর চিঠিটি শিখরের পরিবারকে দেখানো হয়। প্রথমে শিখরের পরিবার বলেছিল যে তারা এই হাতের লেখাটি দেখে কাউকে সন্দেহ করতে পারছে না এবং তারা জানেন না যে এই চিঠিটি কে পাঠিয়েছে। কিন্তু তারপর হঠাৎ শিখরের মা সংযুক্তা সাহুর চোখ একটি জায়গায় আটকে যায়, বরং তিনি চিঠিটি কয়েকবার পড়েন। আসলে এখন তাকে একটি ব্যক্তির উপর সন্দেহ হচ্ছিল, যিনি আর কেউ নয় বরং প্রফেসর পঞ্চিলাল মেহর। যদিও প্রথমে পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছিল, শিখরের মা তার নাম আবার উল্লেখ করেন, কারণ চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট এই শব্দটি লেখা ছিল। সংযুক্তা সাহুর দাবি ছিল তিনি এই ধরনের শব্দ প্রায়ই তার কলেজের প্রফেসর পঞ্চিলাল মেহরকে বলতে শুনেছেন এবং দেখেছেন। তবে এখানে পার্থক্য ছিল, তিনি সাধারণত কমপ্লিট দ্য প্রজেক্ট ব্যবহার করতেন, কিন্তু চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখা ছিল। এই সব বিষয় দেখে পঞ্চিলাল মেহরকে আবার গ্রেপ্তার করা হয় এবং এবার তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পঞ্চিলাল মেহর পুলিশের চাপের সামনে দ্রুত ভেঙে পড়েন এবং তারপর তিনি এই ঘটনার পিছনে এক বিস্ময়কর কাহিনী শোনান, যা শুনে সবাই চমকে ওঠে। আসলে 2009 সালে যখন পঞ্চিলাল মেহর জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিলেন, তখন সংযুক্তা সাহু কলেজে ছিলেন না। কিন্তু 2014 সালে সংযুক্তা সাহুর ট্রান্সফার জ্যোতি বিকাশ কলেজে হয়ে যায়, যেখানে পঞ্চিলাল মেহর ছিলেন, এবং সেখান থেকে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, কারণ সংযুক্তা সাহু পঞ্চিলাল মেহর থেকে সিনিয়র ছিলেন, তাই কলেজের প্রিন্সিপাল পদটি তারই হওয়া উচিত ছিল। নিজের চেয়ার ছাড়তে রাজি ছিল না, যার কারণে সংযুক্তা সাহু এবং পঞ্চিলাল মেহরের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। কিন্তু পঞ্চিলাল মেহর বুঝে গিয়েছিলেন যে আজ না হলেও কাল তাকে প্রিন্সিপালের পদ ছাড়তে হবে, এবং সেটা ঘটে 2017 সালে, যখন সংযুক্তা সাহুকে প্রিন্সিপাল বানানো হয়। এর ফলে পঞ্চিলাল মেহর অবধারিতভাবে পদটি ছাড়তে বাধ্য হন এবং এতে তার মধ্যে প্রতিশোধের ভাবনা তৈরি হয়। তখন থেকেই তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে শুরু করেন এবং এমন কিছু উপায় খুঁজতে থাকেন যাতে কেউ তার উপর সন্দেহ না করতে পারে। প্রতিটি মুহূর্তে তিনি শুধু একটাই চিন্তা করতেন যে এর পেছনে দায়ী সংযুক্তা সাহুই। আসলে ঘৃণা এবং লোভ তাকে এক ধরনের পশুতে পরিণত করেছিল। তিনি এতটাই প্রিন্সিপালের পদটির প্রতি পাগল হয়ে উঠেছিলেন যে তিনি সংযুক্তা সাহু এবং তার পুরো পরিবারকে শেষ করার পরিকল্পনা শুরু করেন। পঞ্চিলাল মেহর পুলিশকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে সেই পার্সেল বোমাটি তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। তিনি বোমা বানানোর পদ্ধতি অনেক সিনেমা এবং ভিডিও দেখে শিখেছিলেন। তার ল্যাপটপে পার্সেল বোমা তৈরির 12টি আলাদা পদ্ধতি পাওয়া গিয়েছিল। কলেজের একটি ল্যাব থেকে কিছু রাসায়নিক চুরি করেছিল। তারপর সে কলেজের নামেই বাজার থেকে কিছু বিস্ফোরক উৎপাদনও কিনে নেয়। এরপর সে পার্সেল বোমা তৈরি করে এবং বাকি বিস্ফোরক উৎপাদনগুলো মাটিতে গাড়ি দেয়। সব কিছু প্রস্তুত হয়ে যাওয়ার পর সে পার্সেল পাঠানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই শেখর সাহুর মা
সংযুক্তা তাকে শেখরের বিয়ের খবর দেন এবং অবশেষে তাকে সেই সুযোগটি মিলে যায় যা সে অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। সে ঠিক করে যে এই পার্সেল বোমাটিকে সে বিয়ের উপহার হিসেবে পাঠাবে। অধ্যাপক পুঞ্চিলাল মেহর সিদ্ধান্ত নেয় যে এই পার্সেল বোমা সে নিজে রায়পুরে কোরিয়ার করবে। এরপর 15ই ফেব্রুয়ারি 2018 সালে সে তার কলেজে গিয়ে ক্লাস নেয় এবং তারপর দ্রুত বাড়ি ফিরে আসে, কারণ সে ভালোভাবে জানতো যে ফোনের লোকেশন ট্রেস করা যেতে পারে। তাই সে নিজের ফোন বাড়িতে রেখে আসে। এরপর পার্সেল নিয়ে সে রেল স্টেশনে পৌঁছায়, গাড়ি পার্ক করে এবং কোনো টিকিট না কিনেই দ্রুত রায়পুরের ট্রেনে চড়ে বসে, কারণ তার ভয় ছিল যে যদি সে টিকিট কিনতে যায় তাহলে সম্ভবত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যেতে পারত। এরপর যখন ট্রেন রায়পুর স্টেশনে পৌঁছেছিল তখন সে তার মুখ গামছা দিয়ে ঢেকে ফেলেছিল। রেল স্টেশন থেকে বেরিয়ে এসে একটি অটোরিকশা নিয়েছিল। তারপর সন্ধ্যা 5টা নাগাদ সে একটি কুরিয়ার অফিসে পৌঁছায়। কুরিয়ার অফিসের কাছে পৌঁছে সে পার্সেল এবং ঠিকানা অটো ড্রাইভারকে দেয় এবং তাকে বলে যে এই পার্সেলটি ওই ঠিকানায় পাঠাতে হবে। অটো ড্রাইভার পার্সেল এবং ঠিকানা নিয়ে চলে যায়, কিন্তু পুঞ্চিলাল অটোতেই বসে থাকে। তবে যখন অটো ড্রাইভার ভিতরে গিয়ে বলল যে সে একটি পার্সেল পাঠাতে চাচ্ছে, কুরিয়ার অফিসের লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল যে এই পার্সেলে কি রয়েছে, এবং কারণ অটো ড্রাইভার জানতো না। সে ফিরে এসে পুঞ্চিলালকে জানায়। পুঞ্চিলাল উত্তেজিত হয়ে যায় এবং পার্সেল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুঞ্চিলাল কিছুটা দূরে হেঁটে অন্য একটি অটো নিয়েছিল এবং ড্রাইভারকে বলেছিল যে তাকে অন্য কুরিয়ার অফিসে যেতে হবে। তারপর সে স্কাই কিং কুরিয়ার অফিসে পৌঁছায়। পুঞ্চিলাল সেখানে চারপাশে দেখে, কিন্তু তার কোনো সিসিটিভি ক্যামেরা চোখে পড়ে না। এই কারণে সে অটো থেকে নেমে গিয়ে নিজের মুখ থেকে গামছা সরিয়ে দ্রুত অফিসের ভিতর চলে যায়। সে পার্সেলটি পাঠানোর জন্য দেয়, কিন্তু সেখানে আবারও প্রশ্ন করা হয়েছিল যে এই পার্সেলে কি রয়েছে। পুঞ্চিলাল মেহের তাদের জানায় যে এই পার্সেলে মিষ্টি রয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো যে কুরিয়ার অফিসের লোকেরা তার কথা বিশ্বাস করে নিয়েছিল। পার্সেলটি তার মিথ্যা নাম এস.কে. সিনহা দিয়ে বুক করা হয় এবং সেগুলি সৌম্যশেখরের বাড়িতে পাঠানো হয়। পার্সেল পাঠানোর পর সে দ্রুত পরবর্তী ট্রেনে চড়ে বাড়ি ফিরে আসে। এরপর পরবর্তী দিনটি তার জন্য একদম সাধারণ ছিল, যেন কিছুই ঘটেনি। পুঞ্চিলাল কলেজে যেতে শুরু করলো এবং তার উপর কেউ সন্দেহ না করুক সেই জন্য সে সৌম্যশেখরের বিয়েতে গিয়েছিল, তাদের দীর্ঘায়ু কামনা করেছিল। অপরদিকে পার্সেলটি 20 ফেব্রুয়ারি সৌম্যশেখরের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেদিন তাদের বাড়িতে রিসেপশন পার্টি ছিল। তাই 20 ফেব্রুয়ারি পার্সেলটি ফিরে আসে এবং 23 ফেব্রুয়ারি 2018 যখন রিমা কিচেনে খাবার তৈরি করছিল তখন সেটি আবার ডেলিভার করা হয়েছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। এরপর পুঞ্চিলাল মেহের সৌম্যশেখরের অন্তিম সংস্কারে অংশগ্রহণও করেছিল এবং এইভাবে পুঞ্চিলাল মেহের অপরাধটি স্বীকার করে নিয়েছিল। তার বিরুদ্ধে এখন অনেক প্রমাণ ছিল, যার মধ্যে কোরিয়ার বিলের স্লিপ যা সৌম্যশেখরের বাড়িতে পাঠানো হয়েছিল এবং এএসপিকে পাঠানো সেই চিঠিটিও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। এরপর পুঞ্চিলালের দেওয়া বিবৃতি এবং প্রমাণের ভিত্তিতে 24 এপ্রিল 2018 উড়িষ্যার ক্রাইম ব্রাঞ্চ পুলিশ পুঞ্চিলাল মেহরের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করে তাকে আদালতে পেশ করে। সেই দিনই তাকে জেলে পাঠানো হয়েছিল, যদিও এই মামলা এখনও আদালতে চলছে এবং পুঞ্চিলাল মেহের বর্তমানে জেলে রয়েছে। অন্যদিকে রিমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। সে হাসপাতাল থেকে তার শ্বশুরবাড়ি ফিরে আসে। বিয়ের মাত্র কিছুদিন পরই রিমা, যার স্বামীকে সে হারিয়েছিল, বলেছিল যে সময় তার প্রথম
এবং শেষ ভালোবাসা ছিল। রিমা বলেছিল যে সে দ্বিতীয় বিয়ে করবে না, অর্থাৎ সৌম্যশেখরের চলে যাওয়ার পর এখন রিমা সৌম্যশেখরের মা বাবার সঙ্গে থাকে। বন্ধুরা, এই ঘটনার গল্প শোনানোর উদ্দেশ্য কারো মন ভেঙে দেওয়া নয়, কারো দুঃখ দেওয়া নয়, বরং আপনাদের সচেতন করা, আপনাদের সতর্ক করা। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং যদি আমাদের এই পরিশ্রম আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।